সিটি আবার ঝামেলা, সিটিতে আবার ফেল করলে দেখো 6 যদি পাই তাহলে হাফ ইয়ারলি তো 2 মার্ক সহ যদি পাস করা লাগবে। তাহলে আজকে আমরা পড়বো হলো ভাইরাস জনিত রোগ, অর্থাৎ ভাইরাস দ্বারা কী কী ধরনের রোগ হয়। তো আমরা বিভিন্ন ধরনের ভাইরাসের নাম শুনছি, তাই না? পড়ে আসলাম বিভিন্ন ধরনের ভাইরাস, RNA ভাইরাস, DNA ভাইরাস, ওকে। আবার এমন ভাইরাস আছে যার মধ্যে DNA নয়, RNA নয়, না, তাই না? আছে না? কী আছে বলো তো ওই ভাইরাসের নাম কি যার RNA DNA নাই? তুমি বলো। প্রিয়ন্স। হ্যাঁ, এখানে শুধু প্রোটিন আছে বাট কোনো নিউক্লিক অ্যাসিড নাই, আছে না? তো এরকম বিভিন্ন ধরনের আমরা ভাইরাসের নাম শুনছি। কেউ হলো কি ভিরিয়ন, ভিরুয়েটস, তার প্রিয়ন্স। আর এমনি তো বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক ভাইরাস দেখছি আমরা, মানে ক্যারেক্টার লেস আছে কিছু ভাইরাস, যেমন ইমার্জিং ভাইরাস। তো এরকম বিভিন্ন ভাইরাসের নাম শুনছি আর কি। তো এই ভাইরাসগুলোর দ্বারা কী কী ধরনের রোগ সৃষ্টি হয় সেগুলো নিয়ে আমাদের এখানে একটু পড়া আছে। এর মধ্যে মেনলি আমাদের যেটা দেখছি আমরা, হেপাটাইটিস আছে এখানে, আর ডেঙ্গু আছে। এই দুটো বিষয় মেনলি জানতে হবে, হেপাটাইটিস কী এবং ডেঙ্গু কী। তো প্রথমে কি বলছে দেখো তো, যে এখানে আসলে ভাইরাস বলতে সাধারণত রোগ সৃষ্টিকারী বিষাক্ত বস্তু বোঝায়। তো মানুষ, গাছপালা, পশু পাখি বহু রোগ ভাইরাস দ্বারা হয়ে থাকে। এখানে কয়েকটি ভাইরাসজনিত রোগের সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া হলো। তবে রক্ত পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণ ও ঔষধ আবিষ্কারের জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন মার্কিন বিজ্ঞানী হার্ভি জে অল্টার এবং চার্লস রাইস ভাতনা, ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হকটন। তো এগুলো বলছে, এগুলো ব্যাপার না। তো এগুলো কোন বিজ্ঞানী কী করছে, এখানে আমাদের মানে হেপাটাইটিস সি ভাইরাসের আবিষ্কারের জন্য একজন কী পাইছে, নোবেল পুরস্কার পাইছে, ওইগুলো বিষয় ব্যাপার না। তো ভাইরাল হেপাটাইটিস, তো হেপাটাইটিস মানে কি এটাকে জানতে হবে। হেপাটাইটিস মানে এটা হলো যে হেপাটোসেলুলার কি বলতো প্রদাহ আর কি। হেপাটাইটিস মানে টাইটিস মানে হলো প্রদাহ, টাইটিস মানে হলো প্রদাহ। হেপাটাইটিস মানে আসছে হেপাটোসেলুলার, মানে হেপাটোসাইট থেকে। হেপাটোসাইট মানে কি, হেপাটোসাইট অর্থাৎ হেপাটোসাইট মানে হলো যকৃতের কোষ। হেপাটোসাইট মানে কি, হেপাটিক কোষ। আমরা হেপাটিক জানি না, হেপাটিক মানে কি, যকৃত বুঝি। ওই যে এর আগে আমরা ঘাস ফেরেঙ্গে পড়ে আসছিলাম হেপাটিক সিকা, তাই না? তো অর্থাৎ হেপাটিক মানে কি বোঝায়, যকৃত বা লিভার, যকৃত বা লিভার। তো এই যকৃত বা লিভারের কোষগুলোকে বলি আমরা হেপাটোসাইট। সাইট মানে কি, কোষ না? হেপাটোসাইট মানে হেপাটিকের বা লিভারের কোষ। তো লিভার তো আসলে অনেকগুলো কোষ দ্বারা গঠিত, তাই না? প্রতিটা জিনিসই তো কোষ দ্বারা গঠিত। লিভারের কোষ দ্বারা গঠিত। তো লিভারের কোষগুলোতে যখন এই যে আমাদের প্রদাহ হবে, জ্বালা যন্ত্রণা হবে, তখন আমরা তাকে কী বলি, হেপাটাইটিস বলি। ঠিক আছে, হেপাটাইটিস। বলে প্যানক্রিয়াটাইটিস বলি না আমরা, প্যানক্রিয়াসের প্রদাহ বলি, তাই না? এরকম যে কোনো কিছু একটা প্রদাহ হলে তার সাথে আমরা টাইটিস যোগ করে দিই আর কি। তাহলে হেপাটাইটিস মানে হলো আমাদের লিভারের প্রদাহ, ওকে। তো এই লিভারের প্রদাহটা বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে? বিভিন্ন কারণে, এটা ভাইরাসের আক্রমণের কারণে হতে পারে, বা বিভিন্ন কারণে ইনফ্লামেশনের কারণে মানে টাইটিস হতে পারে, বুঝছো? তো এখন বলছি আমরা যেটা ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ ভাইরাস আক্রমণের কারণে লিভারের যে প্রদাহ হবে তাকে আমরা বলবো ভাইরাল হেপাটাইটিস। সাধারণত লিভার প্রদাহকে আমরা কি বলি, হেপাটাইটিস। ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে লিভারের প্রদাহ হলে তখন তাকে আমরা কী বলবো, ভাইরাল হেপাটাইটিস। সংক্ষেপে কী বলি, হেপাটাইটিস বলা হয়, ওকে। এটি জন্ডিসের অন্যতম কারণ। জন্ডিসের একটা অন্যতম কারণ হলো আমাদের এই হেপাটাইটিস, ভাইরাল হেপাটাইটিস। পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 3% এবং বাংলাদেশের প্রায় 40 লক্ষ লোক এই রোগে আক্রান্ত। হ্যাঁ হ্যাঁ, একটু মনস্থ করবা, কত অল্প তো, একটু না, বেশি না তো। শোনো, প্রতিটা যখন অর্ধায় বেসিসে তুমি বুঝতে পারবা তখন কিছুই মনে হবে না, বাট তুমি যখন পুরো বইটা ভাবতেছো তখন অনেক। তুমি তোমার অর্ধায় বেসিকে মুখস্থ করে যা, যে কটা মনে থাকবে থাকবে, না হলে নাই, শেষ। যে কটা থাকবে মানে ওইগুলোই পরীক্ষা আসবে, বুঝছো? মানে ইম্পর্টেন্টগুলোই পরীক্ষা থাকবে, মনে থাকবে। দেখো 85% ক্ষেত্রে এ ভাইরাস লিভারের স্থায়ী আক্রমণ গড়ে তোলে এবং 10 থেকে 15 বছরের মধ্যে জটিলতা দেখা যায়। তার মানে কি, অর্থাৎ এই ভাইরাস আক্রমণ করলে ধীরে ধীরে ক্ষতি করতে পারে, দেখা যায় লং টাইম ধরে আমাদের ওই লিভারের মধ্যে থেকে যায়, এবং লিভারের ক্ষতি করতে করতে এক পর্যায়ে কী হয়, অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলে আর কি, এটাই বলছে। তো এখন এই রোগের লক্ষণগুলো কি, রোগের কারণটা কি, তা হেপাটাইটিসের কারণ কি? তাহলে হেপাটাইটিস, যেমন ভাইরাল হেপাটাইটিসের কারণ কি হবে, ভাইরাস। তো দেখো, হেপাটাইটিস রোগের কারণ হলো হেপাটাইটিস ই ভাইরাস, এছাড়াও বি ভাইরাস, কী বলবো, হেপাটাইটিস বি ভাইরাস। তো মেনলি আমাদের আসলে যে হেপাটাইটিসগুলো হয় সবথেকে প্রধান কারণ কি বলতো, হেপাটাইটিস বি, অর্থাৎ হেপাটাইটিস বি আক্রান্ত হয় বেশি। দেখা যায় আমরা যে
ভ্যাকসিনটা নেই, মেনলি আমরা হেপাটাইটিস বিরই ভ্যাকসিন নেই, তাই না? এটাই সবচেয়ে কমন হয়ে থাকে। তবে সবচেয়ে মারাত্মক হলো হেপাটাইটিস সি। তো এছাড়া হেপাটাইটিস কি আছে? এ আছে, হেপাটাইটিস সি ভাইরাস আছে, যাকে আমরা বলি তুষের ভাণ্ডার বা নীরব ঘাতক বলি। এটা খুবই আক্রান্ত, মানে খুব অনেক বড় ক্ষতি করে আর কি, ঠিক আছে? যদি রেয়ার, কমন না, তবে ক্ষতি করে অনেক বেশি। সবথেকে কমন হলো বি, আর সবথেকে যদি বলি ক্ষতি করে সেটা হলো হেপাটাইটিস সি। ওকে, আক্রান্ত রোগী সুচিকিৎসার অভাবে অধিকাংশ সময় কী হয়? মারা যায়। হেপাটাইটিস ডি ভাইরাস ও হেপাটাইটিস ই ভাইরাস দিয়েও লিভার প্রদাহ হয়ে থাকে। তাহলে কী কী পাইলো? এর দিকে শুরু করে ই অবধি। তাহলে কয়টা আছে? 5টা। তো হেপাটাইটিস আছে হলো 5টা। ওকে, 1 2 3 4, 1 2 3 4 5। দেখো হেপাটাইটিস মিলে একটা, ঠিক আছে? টিস, টি সতর হয় না, টিস একটা হয় না, টিস। তাহলে হেপাটাই 4টা হয় আর কি, টাইটা হচ্ছে, তাহলে হয় না, না? যাই হোক, তাহলে দরকার নাই। হেপাটাইটিস যেমন মনে রাখবো 5টা আর কি, ঠিক আছে? তা 5টা আছে হেপাটাইটিস। এই যে একটু বললাম, দেখো এটা নিয়ে একটু গল্প করলাম, তার মনে থাকবে 5টা। তার মানে ভাই মিলাতে চাইছিল 6টা হয় না 5টা হয়, 4টা হয়, তার মানে 5টা, মাঝে হবে 5টা। তো অধিকাংশ হেপাটাইটিস হলো কি? হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণের কারণে ঘটে থাকে। তাহলে কিসের কারণে? হেপাটাইটিস বির কারণে হয়ে থাকে, ঠিক আছে? হেপাটাইটিস সি অবশ্য হেপাটাইটিস বি অপেক্ষা অধিক মারাত্মক। তাহলে কি বুঝলাম? আমাদের 5 ধরনের হেপাটাইটিস আছে, এর মধ্যে সবথেকে মারাত্মক হলো হেপাটাইটিস সি, আর এর মধ্যে সবথেকে কমন হয়ে থাকে হেপাটাইটিস বি। ওকে, তো এটা হলো তুষের আগুনও বলা হয় বা নীরব ঘাতকও বলা হয়, যেহেতু সবথেকে বেশি মারাত্মক এবং তুষের আগুন বলা হয়। তো এটা আসলে মনে রাখার কেমন সিস্টেম? তুষ আছে না, তুষ তো নাকি ধান ভাঙ্গালে আসলে আসলে এখন হয় না, তুষ হয় না, মেশিনে ভাঙ্গালে হয় না, বা তুষ এটাকে বলা হয় না, তুষ বলা হয় কোনটাকে? মানে তুষ বলতে ওই যে ঢেকিতে ধান ভাঙ্গালে, বুঝছো? তখন দেখবা ওই যে ধানের খোলগুলো শুধু আলাদা হয়, বুঝছো? এবং অর্ধেক অর্ধেক হয়ে থাকে, মানে সেমি লুনার হিসেবে থাকে, অর্ধচন্দ্রকৃতি থাকে, অর্থাৎ ধানের খোলস অর্ধেক হয়ে থাকে। মানে অর্ধেক হওয়া মানে কি? সি এর মতো আকৃতি হয়ে থাকে, তাই না? ধানের খোলস মনে করে এরকম থাকে কাবারি, এরকম একটা কাবার, এইরকম একটা কাবার, তাই না? এরকম না ধানের খোলস, 2টা অংশ থাকে না? তো একটা অংশ যদি 2টা অংশ যদি আলাদা হয়ে যায়, সেপারেট হয়ে যায়, তা প্রতিটা অংশ কী হয়ে যায় বলো তো? সির মতো হয় না, অনেকটা নৌকার মতো হয় কিনা, নৌকার মতো খোলস হয় কিনা? তার মানে ভেতরটা ধরলে কী হয়? এই পাশটা ধরলে সি এর মধ্যে হয় একটা, তাই না? তো এরকম হচ্ছে, মানে তা সি না। তাহলে এই জন্য যে সি মানে হেপাটাইটিস সিটাই হলো তুষের আগুন, বুঝছো? মানে তুষের আগুন, তুষ মানে কি? সি, এটা মনে রাখবে। ওকে, হেপাটাইটিস বি ভাইরাস একটি কী বলতো? ডিএনএ ভাইরাস। এটা কেন বলতেছি একটু পরে বলতেছি, মানে মনে রাখবে কীভাবে। দেখো, ডিএনএ দ্বিসূত্র এবং বৃত্তাকার হয়। এই ভাইরাস প্রোটিন আবরণের ওপর আর একটি কী থাকে? আবরণ থাকে। এ ভাইরাস বিভিন্নভাবে ছড়াতে পারে। তো আগে আমি দেখি যেটা বললাম, যেটা কি বললাম, আচ্ছা এটা পরে বলি। তাহলে কি বললাম আমরা? হেপাটাইটিস বি ভাইরাস হলো আমাদের ডিএনএ ভাইরাস, এটা একটা দ্বিসূত্র ভাইরাস, তাই না? বৃত্তাকার। ওকে, তারপর আক্রান্ত মায়ের দুধের কীভাবে ছড়ায়? তাহলে এগুলো আক্রান্ত মায়ের বুকের দুধ পানের মাধ্যমে শিশু আক্রান্ত হতে পারে। অর্থাৎ মা যদি আক্রান্ত হয়, সে মা যদি ব্রেস্ট ফিডিং করায়, সেক্ষেত্রে তার বাচ্চারও কী হতে পারে? এই আক্রান্ত হতে পারে। আক্রান্ত ব্যক্তির ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে সুস্থ ব্যক্তি কী করতে পারে? এই ভাইরাসদের আক্রান্ত হতে পারে। তুমি ইঞ্জেকশন নিতে গেলা, বাট ওই যে আমরা ইঞ্জেকশন আছে না অনেক সময়, যে মানে গ্রামে মন করে আর কি, একটা সিরিঞ্জ দ্বারা সবাইকে ইঞ্জেকশন দেওয়া হয়। ইঞ্জেকশন দিল মানে গরুতে, মানে এলাকায় দেখছো গরুতে কীভাবে ইঞ্জেকশন দেওয়া হয়? মানে ইঞ্জেকশন দিয়ে কী করে? ওটা সিরিজটা ধোয় আর কি, পানি দিয়ে, পানি তোলে আবার ফালায় দেয়, আবার দেয় অনেক করে। তো একটা ইঞ্জেকশনে বারবার ইউজ করে, বুঝতে? পানি দিয়ে ধোয় আর কি। তো আগে দেখছি গ্রামে মানুষদের এইভাবে ইঞ্জেকশন দিত, ধুইতো, পানি নিত, ইঞ্জেকশন দিত, পানি নিত, ফালাই দিত, আবার দিত। তো এইভাবে যদি দাও, ওই ভাইরাসটা ভিতরে থাকতে পারে, বুঝছো? তো সেক্ষেত্রে দেখা যায় যে আক্রান্ত হতে পারে। তো এখন অনেকটা সচেতন মানুষ, এখন আর ওইভাবে ধয় না, মানুষের ধয় না, গরুর ধয় এখানে, তো মানুষের ধয় না, ধোয় মানুষের, মানে ডাইরেক্ট চেঞ্জ করে নেয় আর কি। তো যদি এরকম করা হয়, একই সিরিঞ্জ ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে আক্রান্ত হতে পারে। শুধু এটা না, আরও বিভিন্ন রোগ আছে, যেমন এইডস আছে, ঠিক আছে? এগুলো হতে পারে। অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এই ভাইরাস কী হতে পারে? সংক্রমিত হতে পারে। তাহলে দেখো, এইডসের যেগুলো কারণ, এখানে ওইগুলো একই কারণ, ঠিক আছে? দেখো, এছাড়া দেখো মাইটো মেগালো ভাইরাস বা ইভিস্টাইন বার ভাইরাস। ইভিস্টাইন তো কিছুদিন আগে সব ভাইরাল হয়ে গেছিলো, ইভিস্টাইন দ্বীপ আছে না? তো এখন মনে করো ওই ইভিস্টাইন বার, ঠিক আছে? তারা মনে রাখতে পারো ইভিস্টাইনে, ওই ইভিস্টাইন দ্বীপের মধ্যে কী আছে বলো তো? ওই যে একটা বার আছে,
তো ওই বাইরে থেকে যে ভাইরাসটা ছড়ায় আর কি, ঠিক আছে। তো মাইটোমেগালো ভাইরাস, এভিস্টাইন বার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স আর হার্পিস জোস্টার ভাইরাস। তো কি একটা সিনেমা দেখলাম, মানে কি জানো একটা, মানে সিনেমা বলতে সিআইডি, তো হার্পিস ডোঙ্গারা একটা ইয়ের নাম, একটা মানে আসামির নাম আর কি, মানে বড় ধরনের একটা আসামি, হার্পিস ডোঙ্গারা নাম, বুঝছো। তাই এখানে এটা হার্পিস সিমপ্লেক্স আর হার্পিস জোস্টার ভাইরাস কোনো সময় শিশুর হেপাটাইটিস তৈরি করতে পারে। তো আমরা জানলাম তো হেপাটাইটিস তো বিভিন্ন কারণে হয়, আমরা জানলাম। তো আমরা এখানে দেখতেছি ভাইরাল হেপাটাইটিস। তো ভাইরাল হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস এ বি সি ডি ই দেখলাম। তাছাড়াও কিছু আমাদের ভাইরাসের কারণে আমাদের হেপাটাইটিস হতে পারে শিশুদের ক্ষেত্রে। এটা হলো মাইটোমেগালো ভাইরাস, এভিস্টাইন বার ভাইরাস, আরটা কি আছে ওই যে হার্পিস জোস্টার, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা হতে পারে, এটা মনে রাখবে একটু। তো এখানে দেখো যে নিম্নে হেপাটাইটিস ভাইরাসের প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো। মেইনলি এই শখটা তোমাদের বুঝতে করতে হবে, এই শখ থেকে বিভিন্ন এমসিকিউ আসে, ঠিক আছে। তো দেখো ধারাবাহিকভাবে বলছে হেপাটাইটিস এ বি সি এগুলাই। এখন তোমরা কি করতে পারো, এগুলা সাজায় নিতে পারো। কিভাবে সাজায় নিতে পারো? কথা হলো তোমরা এটা বিভিন্নভাবে সাজায় নিতে পারো, এটা তোমাদের মতো করে। আমি একটু বলে দিই আসলে কীভাবে সাজাতে পারো। কথা হলো দেখো এই যে এখানে দেওয়া আছে সাইজ দেওয়া আছে, কী দেওয়া আছে? সাইজ। তো সাইজের ক্রম দিয়েও তোমরা সাজাতে পারো, যে যদি এখানে মোটামুটি সাইজের ক্রম দেয় সাজানো আছে, ঠিক আছে, বুঝছো? 27 ন্যানোমিটার, 42 ন্যানোমিটার, আবার এটা উল্টাপুল্টা আছে। তো এখানে এর সাইজ দেওয়া আছে, আবার কী দেওয়া আছে? দিন দেওয়া আছে, সুপ্তিকাল, অর্থাৎ দেহে আক্রান্ত করার পরে কত দিন অবধি আসলে এটা প্রকাশ পায় না লক্ষণটা, এটা হলো সুপ্তিকাল বলা হয়। তো এখানে দেখো বিভিন্ন সুপ্তিকাল দেওয়া আছে। এখন তোমরা কী করতে পারো, সুপ্তিকালটা ছোটো থেকে বড় দিকে নিয়ে যেতে পারো তোমরা, ঠিক আছে, সাজাইতে পারো। সেক্ষেত্রে মনে করো তোমরা যদি দেখো যে সব থেকে কম সুপ্তিকাল কার, প্রথমটাই মনে করো, তাহলে হেপাটাইটিস এ, তারপরে কোনটা 14 থেকে শুরু হয়েছে, দেন পরেরটা কোনটা বলো তো? হেপাটাইটিস সিটা 14 থেকে শুরু হয়, বাট একটা 180 দিন অবধি যায়। তো তোমরা কম দিন নিলে 21 থেকে কত এটা ধরলা ডি, তাহলে এ ডি, তারপরে কি ধরলা? এ ডি, তারপরে ধরলা হলো ই, তারপরে কি ধরবা? সি, তারপরে ধরলা হলো বি। তো এইভাবে তোমাদের মতো সাজা নিতে পারো, ওই যে এ বি সি ডিগুলো সাজা নিতে পারো। তাহলে তোমরা সুপ্তিকালগুলো তোমাদের মতো করে বলতে পারবা। তাহলে তোমরা এভাবে যে কোনো একটা সাজা নিতে পারো, ঠিক আছে। আর যদি এমনি মস্তে রাখতে পারো, ব্যাপার না। তাহলে মেন কথা কি দেখো, যেটা বলতেছিলাম একটু আগে, যে এই ভাইরাসগুলো আমরা জানি ভাইরাস কী হয় বলো তো? ডিএনএ ভাইরাস হয়, আরএনএ ভাইরাস হয়। তো এখানে দেখো যে এইচআইভি যেটা, হেপাটাইটিস এ ভাইরাস যেটা আছে, এটা হলো কি বলো তো? আরএনএ ভাইরাস। বিটা হলো ডিএনএ ভাইরাস, সিটা হলো কি একসূত্র ডিএনএ, আর এগুলো কি আরএনএ। দেখো এখানে দেখো যদি খেয়াল করো দেখতে পাইবা যে আমাদের এখানে 5 ধরনের ভাইরাসের মধ্যে 2টা হলো ডিএনএ ভাইরাস। কয়টা? 2টা। এবং যে 2টা সম্পর্কে আমাদের এখানে বেশি বলা আছে, 2টা ডিএনএ ভাইরাস, যে 2টা সম্পর্কে বেশি বলা আছে, কি কার সম্পর্কে বেশি বলা আছে? বি এবং সি। বলা হয়েছে বি হলো কমন আর সি হলো সব থেকে ক্ষতিকর। বি কমন, সব থেকে ক্ষতিকর। তাহলে 2টা সম্পর্কে তো বলা আছে বেশি। এই 2টাই কি বলো তো? ডিএনএ ভাইরাস। এখন মনে রাখো একটা বিষয়, যে কমন মানে কি? মানুষের মধ্যে সব থেকে বেশি হয় কোনটা? বি। আচ্ছা মানুষের মধ্যে কোনটা বেশি হয়? ডিএনএটা। তো আমরা জানি ডিএনএ ভাইরাস মানুষকে আক্রমণ করে, তার মানে মানুষের মধ্যে আক্রমণ করতেছে কে? হেপাটাইটিস বি ভাইরাস। তার মানে বিটা কি হবে? ডিএনএ। এবং কেমন হবে? নর্মাল ডিএনএ, যেহেতু সব থেকে বেশি পরিমাণে আক্রমণ করতেছে, তার মানে এটা কি? দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস। তাহলে হেপাটাইটিস বিটা হলো দ্বিসূত্রক ডিএনএ ভাইরাস। এখন আরেকটা ভাইরাস আছে, সেটা হলো হেপাটাইটিস সি, এটা খুবই ক্ষতিকর। এখন একটা আমরা বিষয় জানি যে ক্ষতিকর ভাইরাসগুলো সাধারণত কী হয়ে থাকে? আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস না? আরএনএ ভাইরাস। তো এখানে কথা হলো যে আমাদের যেহেতু মানুষে আক্রমণ করতেছে ক্ষতিকর, তার মানে এটা, তার মানে আর ডিএনএ কিন্তু হবে, হয়তো আরএনএ হলে পরবর্তী কী হতে হয়? ডিএনএ হতে হয়। অর্থাৎ মানুষকে আক্রমণ করতে হলে তাই কী হতে হয়? ডিএনএ। তো এখানে যেহেতু তাহলে কী হবে? যেহেতু মানুষকে আক্রমণ করে, খুবই ক্ষতিকর, তার মানে এটার মধ্যে নেশার আছে কার? আরএনএর নেশার আছে। কিন্তু এটা ডিএনএ, আমরা বলছি ডিএনএ যেহেতু 2টাই, তার মানে এটা কী হবে? নেশার আরএনএ, মানে আরএনএ যেমন একসূত্রক, এটা কী হবে? ডিএনএটা হবে একসূত্রক। এখন মনে থাকবে, তার মানে 2টা হবে আরএনএ। ডিএনএ কে কে? যাদের বেশি পরিচিত এখানে, একটা হলো কি বলতো? হেপাটাইটিস বি, একটা হলো হেপাটাইটিস সি। তার ক্ষতিকর কোনটা হবে? যেটা দ্বিসূত্রক, এটা ক্ষতিকর কম হবে, তার মানে বি। আর যেটা ক্ষতিকর সব থেকে, এটা আরএনএ নেশার থাকবে, মানে একসূত্রক হবে, সেটা হলো সি। তাহলে এইভাবে মনে রাখতে হবে। আর বাকি 3টা কি তাহলে? আরএনএ ভাইরাস। ওকে, সহজ না হলো? ওকে, এখন কি আছে বলো তো? সাইজটা, আয়তনটা মনে রাখতে পারো, ঠিক আছে। আয়তন, প্রথমটা শেষটা কি? 27 করে, প্রথম আর শেষটা 27 করে। তারপরে বিটা হলো এখানে 42, তারপরটা 35, মাঝের দুটো হলো কি 27 থেকে 30 থেকে 38, 30 থেকে 38। একটু চোখ বন্ধ করলে মনে করলেই হয়ে যাবে, ঠিক আছে।
বুঝছো? 27 দুই পাশে 27, তারা 42, 30 থেকে 38, তারপরে হলো 35। একটু মনে রাখলে হবে, দিনগুলো একটু পড়বা, একটু মনে মানে একটু 5 মিনিট পড়লে হয়ে যাবে, ঠিক আছে? তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা ওই যে ডিএনএ কোনটা কোনটা আরএনএ, এটা ইম্পর্টেন্ট, আর সুপ্তিকালটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সুপ্তিকালটা একটু মনে রাখবা। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু ধরবো করে দিই, কদিন পরীক্ষা তো থাকবে। দেখো রোগের লক্ষণ কী, লক্ষণগুলো কী কী দ্বারা আমরা লক্ষণগুলো বুঝবো? তো ভাইরাস আক্রমণ করলে মেনলি যে লক্ষণগুলো হয়ে থাকে নর্মালি, এদের মধ্যেও সেগুলো দেখা যাবে। যেটা রক্তের মাধ্যমে এই রোগ দেহে কী করে, প্রবেশ করে। লিভারে নিতে হয়, মানে কি লিভারে গিয়ে পৌঁছে এবং লিভারকে কী করে, আক্রমণ করে। এই ভাইরাস কর্তৃক আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে কোনো লক্ষণে প্রকাশ পায় না, তার মানে কি সেই টাইমটা হলো সুপ্তিকাল, ঠিক আছে? আচ্ছা, সুপ্তিকাল অবধি কোনো লক্ষণে প্রকাশ পায় না, একে বলা হয় কী বলতো, ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল বলা হয়। কত হয়ে থাকে, 45 থেকে 180 দিন অবধিও হয়ে থাকে, ঠিক আছে? ওকে, তাহলে কী হবে, যখন প্রকাশ পেতে শুরু করবে তখন কী হবে, ক্রমশ জ্বর হবে, মাথা ব্যথা হবে। তাহলে মনে রাখতে হবে লক্ষণগুলো কী, জ্বর, নর্মালি ভাইরাসে যাওয়া হয় আর কি। ক্রমশ জ্বর, মাথা ব্যথা হবে, পেট ব্যথা হবে, ক্ষুধামন্দ হবে, খাবারের অরুচি হবে, বমি বমি ভাব হবে, দুর্বল বোধ হবে, পাতলা পায়খানা হবে এবং হলো কী হবে, হাড়ের গিঁটে ব্যথা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। তাহলে এখানে অদ্বিভাগ আসতে পারে, সিরিয়াস হিসেবে আসতে পারে। রহিম হঠাৎ করে একটি ভাইরাসে আক্রান্ত হলো, এতে তার কী হলো, জ্বর হলো, মাথা ব্যথা হলো, পেট ব্যথা হলো, ক্ষুধামন্দ হচ্ছে এবং খাবারও অরুচি হচ্ছে, ঠিক আছে? ডাক্তারের কাছে গেলে মানে হঠাৎ করে রহিম আক্রান্ত হয়ে গেছে, তার মাথা ব্যথা যখন রকম, ডাক্তারের কাছে গেলে তাকে বললো সে একটি ভাইরাসে আক্রান্ত হয়েছে। তখন তোমাকে বললো রহিম তাহলে কোন ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সে ভাইরাসের আরও কোনো টাইপ আছে কিনা, কোন ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ভাইরাসের টাইপগুলো থাকলে সেগুলো ব্যাখ্যা করে বা আমরা করে বা সকলের মতো তুলে দেবো, যেগুলো হ্যাঁ কেন তার মানে হলো এটা হেপাটাইটিস আক্রান্ত হয়েছে। তাহলে হেপাটাইটিস কী কারণে হয়ে থাকে বলবা, মেইনলি হেপাটাইটিস A-B-C-D ভাইরাসের কারণে হয়ে থাকে। এছাড়া কিছু কিছু ভাইরাস আছে যেগুলো শিশুদের মধ্যে হয়ে থাকে। তো রহিমের বয়স যদি শিশু হয়ে থাকে সেক্ষেত্রে তার মধ্যে সম্ভাবনা আছে কি বলতো, এই যে হারপিস জোঙ্গারা যেগুলো আছে আর কি, মানে হারপিস জোস্টার, হারপিস সিমপ্লেক্স এগুলো আছে, ঠিক আছে? আবার ওই যে ইভিস্টাইন বারও আছে, তো এইগুলোর কারণে আক্রান্ত হতে পারে, ঠিক আছে? তখন সবগুলো তুলে দিবা, ঠিক আছে? ওকে, তো এইভাবে থাকতে পারে। তো পরবর্তীতে কী বলতো, হলুদ প্রস্রাব হয়, চোখের সাদা অংশ এবং সমস্ত শরীর কী হয়, হলুদ বর্ণ দেখায় এবং পেটে এবং গায়ে পানি জমা হতে পারে। তো এখন কথা হলো যে বুঝলাম ভাইরাসে আক্রান্ত হলো, তার লক্ষণগুলো দেখা দিল, কথা হলো প্রস্রাব হলো তো আর কী দরকার, দেহ হলুদ হলে কেন বলতো? মানে ভাইরাস এই যে হেপাটাইটিস হওয়ার ফলে লক্ষণ প্রকাশ পেল, দেন পরে কী হলো, তার প্রস্রাব হলুদ হলো, তার দেহ হলুদ হলো, কেন? এটা হলো কারণ আমরা জানবো যে জন্ডিস হলে কী হয়, দেহ হলুদ হয়ে যায়। আসলে জন্ডিস কোথায় হয় বলো তো, লিভারের কারণে হয়, তাই না? অর্থাৎ এখানে হেপাটোসেলুলার ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ সিলগুলো কী হয়ে যায়, অর্থাৎ লিভারের কোষগুলো নষ্ট হয়, কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তো আমরা জন্ডিস বলতে কী বোঝাই, কথা হলো আমাদের রক্তের মধ্যে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাও, ঠিক আছে? মুক্ত বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, বিলিরুবিন অর্থাৎ রুবিন, অর্থাৎ নর্মাল লেভেল থেকে যদি বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায় তখন আমাদের কী বলি, আমরা জন্ডিস বলি। অর্থাৎ বিলিরুবিন হলো একটা কি, একটা হলুদ রঞ্জক, ঠিক আছে? অর্থাৎ এটা যদি বেড়ে যায় তখন আমার তো সাবকিউটিনাস মানে আমার ত্বকের স্কিনের কন্টাক্টে চলে আসে আর কি, তখন আমরা স্কিনকে কী দেখি, হলুদ দেখি। সবথেকে বেশি প্রমিনেন্ট কোথায় হয়, চোখে, ঠিক আছে? যে আপার কনজাংটিভা বা আপার বালবার কনজাংটিভা, যে চোখ যদি উপর দিকে তুলে ধরো এভাবে উপরের পাতা দেখবা হলুদ হয়ে গেছে, চোখ দেখে না, চোখ একদম হলুদ হয়ে যান জন্ডিস হলে, তো দেখা যায় চোখ হলুদ হয়ে যায়, এতে সবথেকে প্রমিনেন্ট তো জায়গা, এই জন্য চোখ হলুদ হয়ে যায়, বুঝছো? আবার আমাদের দেখা যায় বেশি যদি জন্ডিস হয়ে যায় সেক্ষেত্রে স্কিনও কী হয়ে যায়, হলুদ হয়ে যায়। তো কেন হলুদ হয়ে গেল, কারণ এখানে আমাদের বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যায়। এখন কথা হতে পারে যে জন্ডিস হলো মানে হেপাটাইটিস হলে তো জন্ডিস হয়, তো এখানে বিলিরুবিনের পরিমাণ বাড়ার কারণ কি? কথা হলো যে বিলিরুবিন কোথা থেকে হয়, এটা পড়ে থাকবা, এটা ওই যে রক্তের অর্ধেকটা আছে। অর্থাৎ যদি আমরা এই যে হিমোগ্লোবিন পড়ি না, মানে লোহিত রক্ত নিয়ে কী থাকে, হিমোগ্লোবিন থাকে। তো হিমোগ্লোবিন হলে দুইটা জিনিস তৈরি হয়, একটা হলো হিম আর একটা কী বলতো, গ্লোবিন, হিম আর গ্লোবিলিন বা হিম আর গ্লোবিন, মানে দুইটা, হিম হলো আয়রন আর এটা হলো কী বলতো, গ্লোবিলিন একটু প্রোটিন, তাই না? এই যে হিমটা কী বলতো, আয়রন, আর গ্লোবিলিন প্রোটিন, এটা ভাঙে কী হয়ে যায়, বিলিভার্ডিন আর বিলিরুবিন,
বুঝছো? এই গ্লোবিন বা গ্লোবিনটা বেরিয়ে কী হবে? বিলিভার্ডিন আর বিলিরুবিন। তো এই বিলিরুবিনটা কি বলতো, এই রক্তে হলুদ করে, মানে আমাদের দেহকে হলুদ করতে পারে, হলুদ রক্ত কণিকা। তো এই যে লোহিত রক্ত কণিকা তো আমাদের জানি নর্মালি 120 দিন পর ভাঙে। তো ভেঙে কি হয়, এইটা রক্তের মাধ্যমে আবার কোথায় যায়? লিভারে যায়। লিভারে গিয়ে কি হয়, এটা কনজুগেটেড বিলিরুবিন হয়। কি হয়? কনজুগেট, মানে যুক্ত হয়, অন্য কিছু একটার সাথে কি হবে? যুক্ত হবে। এটা তোমার দরকার না, লিভারের সাথে যুক্ত হয়। তো এটা এই যে ফ্রি বিলিরুবিনকে লিভার কি করে, অন্য একটা জিনিসের সাথে যুক্ত করে কনজুগেটেড বিলিরুবিন করে, দেন এটাকে ইউরিনের মাধ্যমে এবং আমাদের কিসের মাধ্যমে, মূত্রে, আমাদের মলের মাধ্যমে পাস করে দেয়। এই জন্য মলের কালার কী হয়? হলুদ হয় অনেকটা। তো মল এবং মূত্রের মাধ্যমে কী করে দেয়? পাস করে দেয়। কথা হলো, লিভার যদি মনে কর লিভারের কোষগুলো যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে বিলিরুবিনটা লিভারে আসলো, বাট লিভার কী করতে পারলো না? বিলিরুবিনকে প্রসেস করতে পারলো না, মানে এটা যুক্ত করতে পারলো না, লিভারের সাথে যুক্ত করতে পারলো না, কনজুগেটেড বিলিরুবিন করতে পারলো না, তাই না? তার মানে কী হবে? এটা ফ্রি থেকে গেল, আবার রক্তে চলে যাবে। তার মানে কী হলো? রক্তের মধ্যে বিলিরুবিনের মাত্রা কী হবে? বেড়ে যাবে। অর্থাৎ লিভার বিলিরুবিনকে পাস করতে পারতেছে না, দেহ থেকে বের করতে পারতেছে না। বুঝতে পারছো? এই জন্য আমরা বলি কী হয়, তখন জন্ডিস হয়, হলুদ হয়। কারণ লিভারের সেল যদি কোনো কারণে, যে কোনো কারণে যদি ধ্বংস হয়, ক্ষতি হয়, তাহলে কী হয়? জন্ডিস দেখা যায়। বুঝছো? তাহলে জন্ডিস কী বলো তো? হেপাটোসেলুলার ড্যামেজ, অর্থাৎ লিভারের সেলের ক্ষতি হওয়ার কারণে এই যে আমাদের দেহের ভিতরে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়াটাকে আমরা কী বলে থাকি? জন্ডিস বলে থাকি। ঠিক আছে? এই বিষয়টা ক্লিয়ার হলো? যে কোনো সময় যদি কেউ বলতে পারবো আসলে জন্ডিস কী। তাহলে জন্ডিস শুধু মানে আমাদের হেপাটাইটিসের ক্ষেত্রে না, আরও যেগুলো আছে, হেপাটিক ফেইলর, লিভার সিরোসিস, এইগুলোতে হতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে দেখো, আক্রান্ত ব্যক্তি সবসময় কি অস্বস্তি অনুভব করে, এটা অস্বস্তি অনুভব করবে। শেষ পর্যন্ত লিভার সিরোসিস, লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে আক্রমণে হয়ে থাকে। তাহলে লিভার সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে। লিভার সিরোসিস মানে কি? অর্থাৎ লিভারটা শক্ত হয়ে যায়। লিভারটা কী হয়ে যায়? নর্মালি মনে করে স্পঞ্জের মতো থাকে, কিন্তু এটা কী হয়ে যাবে? একদম শক্ত হয়ে যায়। ঠিক আছে? এবং কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এবং লিভার ক্যান্সার বলতে কি? তাহলে লিভারের কোষগুলো অস্বাভাবিকভাবে কী হবে? বৃদ্ধি পাবে। পড়ছো না ওই যে কোষ বিভাজনের ক্ষেত্রে বলছো যে অস্বাভাবিক কোষ বিভাজনের কারণে কী হয়? টিউমার হয়, এবং এটা আরও নিয়ন্ত্রণ হারিয়ে গেলে কী হবে? ক্যান্সার হবে। ওকে, রক্তে দেখো বিলিরুবিন, এটা বিলিরুবিন, রক্তে কী বলতো? বিলিরুবিন ও এসজিপিটি এর মাত্রা বৃদ্ধি ঘটে। ঠিক আছে? তাহলে এই দুইটা টেস্টের মাধ্যমে আমরা বলতে পারি যে আসলে এখানে কী হয়েছে আর কি, লিভারের সমস্যা আছে কিনা। ঠিক আছে? এই দুটি পরীক্ষার মাধ্যমে রোগ সঠিকভাবে নির্ণয় করা যায়। নর্মালি যদি দেখি আমরা কোনো ব্যক্তির লিভারে সমস্যা আছে কিনা, আমরা যদি সাসপেক্ট করি, খাবারের হজমে অরুচি, মানে হজম হচ্ছে না ঠিক মতো। ঠিক আছে? আবার দেখা যায় অনেকে দেখা যাচ্ছে যে বমি হচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে বমিটা অনেকটা কী বলছে, মানে তিক্ত, বুঝছো, বা সবুজ কালার হয়ে গেছে, মানে কি ওই যে বাইল আসতেছে, বাইল মানে কি পিত্তরস আসতেছে, বা তার হজম হচ্ছে না, চর্বি হজম হচ্ছে না, এরকম হচ্ছে, বা এই সাইডে ব্যথা হচ্ছে, ডান সাইডে। বুঝছো? সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করতে পারি হয়তো বা লিভারে কোনো সমস্যা আছে কিনা। সেক্ষেত্রে আমরা টেস্ট দিয়ে কী বলো তো? এসজিবিটি। যদি একটা বলা হয় লিভারের জন্য একটা মাত্র টেস্ট সাজেস্ট করতেছো, লিভারে কোনো সমস্যা আছে কিনা, সেটা হলো এসজিপিটি। ওকে, তাহলে হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের এইচআইভি কি এইচবি সারফেস অ্যান্টিজেন বা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, হেপাটাইটিস ভাইরাস সারফেস অ্যান্টিজেন আমরা কি পরীক্ষা করতে পারি, বা এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করতে হয়। অর্থাৎ হেপাটাইটিস বি আক্রমণ হয়েছে কিনা বা সংক্রমণ হয়েছে কিনা, সেটার জন্য আমরা কি করি? এইচবিএস অ্যান্টিজেন বা এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করতে হয় আর কি। না, এই পরীক্ষাটার নামটা মনে রাখবা যে হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের কোন পরীক্ষাটা করা হয়? এইচবি সারফেস অ্যান্টিজেন বা হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন। ওকে, তাহলে এখানে আমরা 3টা পরীক্ষার নাম দেখলাম। নর্মালি যে আমাদের এখানে লিভারের কোনো সংক্রমণ আছে কিনা, বা লিভারে যেমন জন্ডিস আছে কিনা, সেটা পরীক্ষা করার জন্য আমরা দেখি বিলিরুবিন এবং এসজিবিটির মাত্রা পরিমাণ করে থাকি। আর এটা আমাদের হেপাটাইটিস বি, স্পেসিফিক হেপাটাইটিস বি দ্বারা আক্রান্ত হয়েছে কিনা, সেটার জন্য এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করে থাকি। মুস্ত করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইচবি সারফেস বা এইচবিএস অ্যান্টিজেন, এইচজি। নিয়ন্ত্রণ এবং প্রতিকার। নিয়ন্ত্রণ এবং প্রতিকার মানে বিষয়টা কি? নিয়ন্ত্রণ এবং প্রতিকার অর্থাৎ তোমার রোগ আক্রান্ত হলো, তুমি কীভাবে এটাকে তাহলে নির্মূল করবে আর কি। তো রোগ লক্ষণ প্রকাশ পেলে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। কথা হলো যে একবার যদি আক্রান্ত হয়ে যায়, এটা কিন্তু আর ওইভাবে নিরাময়ের কোনো উপায় নেই।
ভাইরাস আক্রান্ত হলো, তাই না? কিন্তু নিরাময়ের পূর্বে আমরা কী করি? প্রতিরোধ করতে পারি ভ্যাকসিন দিয়ে। এই যে করোনা যে আক্রান্ত হয় তাকে আর ভ্যাকসিন দেয় না। যে কোনো ভাইরাসে কেউ যদি একবার আক্রান্ত হয় তাকে আর ওই ভ্যাকসিন দেওয়া হয় না। তখন তার কোনো কাজ নেই। ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য হলো কি? যাতে আক্রান্ত না হয়, আমাদের আগে থেকে বলি ইমিউনিটি বিল্ড আপ করে রাখি, প্রতিরোধ ব্যবস্থা করে রাখি, ঠিক আছে? মনে করো যে আমরা কী করবো, যে কথা হলো আমাদের একটা গাছ লাগাচ্ছি, গাছের চারপাশে আমরা কী দেবো? ঘেরা দিয়ে রাখি। কথা হলো গাছ কোনো একটা ছাগলে বা ভেড়ায় না খাওয়ার আগে কিন্তু আমরা ঘেরা দিই। কথা হলো ছাগলে খায় ফেলাইছে, তখন ঘেরা দিয়ে লাভ আছে? তখন কী করতে হবে? পরিচর্যা করতে হবে। পরিচর্যা করে গাছে যাতে আবার নতুন পাতা গজায় সেই পদক্ষেপ নেওয়া লাগবে। এবং পাতা গজানোর পরবর্তীতে যাতে পরবর্তী না খায়, তখন পরবর্তীতে দেখা যাবে বেড়া যদি লাগে তখন দেখা যাবে। কিন্তু ততদিনে কী হবে? চারাটা বড়ই হয়ে যাবে, তাই না? ততদিনে তখন এখন দরকার আছে না। ঠিক বিষয়টা এরকম, যদি ভাইরাসে আক্রান্ত হয় তখন আর আমাদের ভ্যাকসিনের প্রয়োজন হয় না। তো ভাইরাসে আক্রান্ত হলে কী করতে হবে? আমাদের আসলে যেটা করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। তো ডাক্তার কী করবে? সাধারণত তখন কোনো কার্যকারী চিকিৎসা নেই আক্রান্ত হয়ে গেলে। নিয়মিত চিকিৎসায় সুস্থ থাকা যায়, কিন্তু সম্পূর্ণ আরোগ্য হওয়া যায় না। এর মূল চিকিৎসা হলো রোগীকে কী নিতে হবে? একদম বেড রেস্ট নিতে হবে। কয়দিন? 10 থেকে 12 দিন একদম ফুল বেড রেস্ট নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। গ্লুকোজ শরবত খাওয়ালে উপকার পাওয়া যায়। কী খাওয়াতে হবে? গ্লুকোজ শরবত খাওয়াতে হবে। অথবা আমাদের কি যে স্যালাইন দেওয়া হয়, ডেক্ট্রোজ স্যালাইন, দেখবো হাসপাতালে গেলে স্যালাইন দেওয়া হয়, ডি লেখা আছে, ঠিক আছে? ডেক্ট্রোজ স্যালাইন, বুঝছো? যারা মুখে খাইতে পারে না তাদেরকে স্যালাইন দেওয়া হয়, ডেক্ট্রোজ স্যালাইন, ওটার মাধ্যমে চলে আর কি। তারপর কি? হ্যাঁ, অরহর পাতা বা ভুই আমলার পাতা, এগুলোও দেখা যায় রস খাওয়ালে উপকার পেয়েছেন বলে অনেকে দাবি করেন। তাহলে কী করা হয়? তাহলে কেউ যদি আক্রান্ত হয়ে যায় তার মানে কী করবে তখন আমরা? এরকম তখন চিকিৎসা নাই, আর ভ্যাকসিন দেওয়া যাবে না। তাকে ফুল বেড রেস্টে রাখতে হবে 10 থেকে 12 দিন। সাথে কি, যেহেতু খাইতে পারবে না ওইভাবে, তাকে কী নিতে হবে? গ্লুকোজ খাওয়াইতে হবে বা ডেক্টোজ দিতে হবে, স্যালাইন দিতে হবে। পাশাপাশি কী করতে হবে? তাকে অরহর পাতা বা ভুই আমলার পাতা খাওয়াইতে হবে, রস খাওয়াইতে হবে অরহর পাতা বা। তারপর তো পুরোপুরি কি হবে না, না, ধীরে ধীরে এটা ডেভেলপমেন্ট করবে, সুস্থ হবে। তো সবাই তো সুস্থ হয় না, কেউ মারা যায়। দেখো, তাহলে অ্যামোক্সাসিলিন বা মেট্রোনিডাজল, ভিটামিন সি প্রভৃতি ওষুধও খাওয়াতে পারে যদি মনে হয় ভাইরাস, যেহেতু মানে এটা যেহেতু এটা কী বলতো? অ্যামোক্সাসিলিন এবং মেট্রোনিডাজল, এগুলো কি অ্যান্টিবায়োটিক। তো এগুলো আসলে ওইভাবে কাজ করবে না। অ্যান্টিবায়োটিক আর ভাইরাসকে প্রতিরোধ করতে পারবে না। তো এগুলো অ্যামোক্সাসিলিন বা মেট্রোনিডাজল তো চেনো সবাই। মেট্রো চেনো না? ওই যে পাতলা পায়খানা হলে খাওয়ায় মেট্রো, হ্যাঁ, সরকারি ওষুধ মেট্রো, ওইটা হলো মেট্রোনিডাজল। যদিও এগুলো আসলে ঝোঁকে খায়, এগুলো কোনো কাজ করে না। এগুলো খাওয়াতে আরও তোমাদের কী হয় বলো তো? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপমেন্ট করে, অর্থাৎ পরবর্তীতে এটা কাজ করে না। কথা হলো যে তোমরা যে অ্যান্টিবায়োটিকটা খাও এটা আসলে নির্দিষ্ট কী থাকে? ডোজ থাকে, এতদিন খাওয়াতে হবে। তো তোমরা কী করো? যে পাতলা পায়খানা আজকে একটা ট্যাবলেট খেলে, কালকে একটা খেলে, শেষ। এটা তো এতে কী হবে পরবর্তীতে? আর যদি তাকে ওই ব্যাকটেরিয়া আক্রমণ করে থাকতো, তাহলে পরবর্তীতে এই ওষুধ খেলে কাজ করবে, ঠিক আছে? কিন্তু কথা হলো যে আমাদের যেগুলো আসলে আমাদের পাতলা পায়খানা যেগুলো হয়, ডায়রিয়া হয়, তো এইগুলো আসলে কেন হয়? বিভিন্ন পরজীবীর সংক্রমণের কারণে হয়ে থাকে আর কি। আমাদের খাবারে বিভিন্ন পরজীবী যায়, যার কারণে এই সংক্রমণটা হয়। তো এটা দেখা যায় যে নর্মালি 1 থেকে 2 দিনে ঠিক হয়ে যায়, ঠিক আছে? তুমি ওষুধ খাওয়াবো না, শুধু তোমার স্যালাইনটা কেন দরকার? তোমার এই যে ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য। অর্থাৎ তুমি যখন আমাদের পাতলা পায়খানা হয় তখন দেখা যায় আমার শরীর থেকে অধিক পরিমাণে ইলেকট্রোলাইট মানে সোডিয়াম ক্লোরাইড লস হয়ে যায়, লবণ লস হয়ে যায় এবং পানি লস হয়ে যায়। তো দেখা যায় আমাদের দেহে কী হয় বলো তো? পানি শূন্যতা দেখা যায়, ঠিক আছে? এবং পানি শূন্যতা যখন দেখা যাবে তখন আমাদের ব্লাড প্রেশার লো হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। দেখো না, পাতলা পায়খানা শরীর দুর্বল হয় না? তো এই যে এটা যাতে না হয়, শরীর দুর্বল হয়ে যেতে না পারে, ঠিক আছে? ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স যাতে না হয়, এই জন্য নর্মালি আমরা কী বলি? নর্মাল স্যালাইন খাইতে বলি। যদি একদম অসুস্থ হয়, না খাইতে পারে, তখন কি স্যালাইন দিতে বলি, পুশ করে দিতে বলি। এটা আসলে ওই রোগকে ঠিক করে না, বরং এটা কী করে? যাতে অবস্থা একদম খারাপ না হয়, দুর্বল না হয়ে পড়ে, এই জন্য এটা দেওয়া হয়, ঠিক আছে? কিন্তু নর্মালি কিন্তু আমরা কিন্তু পাতলা পায়খানা যদি প্রতিরোধ করার জন্য কিছু দেওয়া হয় না, ওর মতো হতে চায়। এটা তো বেশিক্ষণ হবে না, না খালে কেমন হবে, ঠিক আছে? তো এটা আসলে নির্দিষ্ট টাইম পর্যন্ত তোমার পেটে যে খাবারটা আছে এটা বের করা না পর্যন্ত এটা হয়ে থাকে আর কি, ঠিক আছে? তো এটা এই জন্যই। তো এইটা তোমরা বুঝবা, তোমরা এমনিতেই এসব খাইবে না, ঠিক আছে? খাইলে ঝামেলা হবে, অন্য ক্লাসে বলবো, নাহলে ক্লাস শেষ হবে না। প্রতিরোধ মানে কি? মানে হয় নাই রোগ, যদি হয় সেই ভয় আগে থেকে আমরা একটা ব্যবস্থা করবো, মানে ভ্যাকসিন দেবো।
প্রতিরোধের একমাত্র উপায় হলো কি বলতো, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, হ্যাঁ। তো হেপাটাইটিস বি এর পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন ডোজ হলো কয়টি? ডোজ হলো 4টি। মনে রাখতে হবে, নাম হলো পেন্টাভ্যালেন্ট, বা ডোজ কয়টি দিচ্ছি আমরা? 4টি। কীভাবে? প্রথম 3টি 1 মাস পর পর। কয় মাস পর পর? 1 মাস। চতুর্থটি মানে 4 নাম্বারটি দিব কয় নাম্বারে? 1 বছর পর দিব। এখন কথা হলো এটা হলো 4টা ডোজ। তার প্রথম ডোজ দিলাম আমরা কি 1 মাস পর পর 3টা দিলাম, পরে দিলাম কয় মাসের পরে বলো তো? 1 বছর পর হলো একটা, 4 নাম্বারটা। এখন কথা হলো 5টা পেন্টাভ্যালেন্ট যেহেতু ডোজ, তার মানে কী করতে হবে? 5টাতে কমপ্লিট করতে হবে। তখন কী করবো? 5 বছর পর পেন্টাভ্যালেন্ট ডোজ, 5 বছর পর বুস্টার ডোজ দিতে হবে। কি ডোজ? বুস্টার ডোজ। দিছো তোমরা কেন না বুস্টার ডোজ? জানি না দিছে কি। মাসে তো দিছে, তুমি দিছো কিনা তাই বল। তেমন আমি মনে হয় একটা না 2টা দিছি, একটাই দিছি মনে হয়। কিসের বুস্টার ডোজ দেখে? আমি মনে হয় করোনা ডোজ মানে করোনা একটা দিছি মাত্র। দুইটা দিছি না? দুইটা দিছি। তুমি জানি না এগুলো দেওয়া বলে অহেতুক হয়ে গেছে, দেখো। সাইড ইফেক্ট হচ্ছে, তাহলে দেখো, অ্যালার্জি হচ্ছে। তাহলে প্রতিরোধের এখানে কয়টা দেখলাম? পেন্টাভ্যালেন্ট ডোজ ভ্যাকসিন নিতে হয়। পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন মানে কি 5টা নিতে হবে ভ্যাকসিন ডোজ, মানে ডোজ 4টি, বাট একটা বুস্টার ডোজ আছে আর কি, ঠিক আছে? তো প্রথম 3টা হলো কয় মাস পর পর বলো তো? 1 মাস পর পর। চতুর্থটা হলো 1 বছর পর পর, 1 বছর পর। আর 5 নাম্বারটা হলো 5 বছর পর। সহজ না? 3টা হলো প্রথম 3টা হলো 1 মাস পর পর, পরেরটা হলো 1 বছর পর, তারপরটা হলো 5 বছর। 5 বছর পর। তো এই যে 5টা নিতে হবে আর কি। তো এর মাধ্যমে শরীরে হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে কি প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। রক্ত পরীক্ষা করে এইচবি সারফেস অ্যান্টিজেন পজিটিভ হলে ভাইরাস আক্রান্ত বলে ধরে নেওয়া হয়। মানে কি ভাইরাস? ওই যে হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত বলে ধরে নেওয়া হয় তাকে, এবং তাকে ভ্যাকসিন দেওয়া যায়। এই জন্য ভ্যাকসিন দেওয়ার আগে কী করতে হয়? এটা পরীক্ষা করে নিতে হয় যে ভ্যাকসিন আক্রান্ত কিনা। আক্রান্ত হলে দেওয়া দিতে হবে, দেওয়া মানে দেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কাজ করবে না। এবং কেউ যদি একবার আক্রান্ত হয়, সে যদি সুস্থ হয়, তখন তার মধ্যে অটোমেটিক্যালি কী হবে? ইমিউনিটি তৈরি হবে। বলছিলাম না? অ্যান্টিবডি তার মধ্যে তৈরি হবে, ঠিক আছে? তো মা থেকে শিশুতে এই রোগ ছড়াতে পারে, যেগুলো বললাম, ওই যে মাতৃদুগ্ধের মাধ্যমে ছড়াতে পারে, তাই সাবধান হতে হবে। রক্ত নেওয়া দেওয়ার সময় সাবধান হতে হবে। আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলন করা যাবে না। সর্বক্ষেত্রে ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে হবে, অর্থাৎ একটা সিরিঞ্জ বারবার ইউজ করা যাবে না। এবং সিলুনেও সাবধানে কাজ করতে হবে। দেখা যায় যে একটা ব্লেড দিয়েই দেখা যায় আছে অনেকে, বিশেষ করে কাদের ক্ষেত্রে? চুল যাদের কাটে না, চুল কাটার সময় তো মনে করবে যে সাইড দিয়ে একটু ছেড়ে দেওয়ার জন্য কী করে একটা ব্লেড ইউজ করে। অনেক সময় দেখা যায়, বলবা যে ভাই নতুন ব্লেড দেন, ঠিক আছে? নাহলে দেখবো ওই একটা ব্লেড ইউজ করতেছে, ঠিক আছে? সেভ করার সময় নতুন ব্লেডই দেয়, বাট দেখবা যে একটুর জন্য আবার নতুন ব্লেড লাগায় না। দেখা যায় মনে করো কারো একজনে মনে করো এইচআইভি কেন, মানে হেপাটাইটিস বি কেন, এইচআইভি আক্রান্ত থাকতে পারে, বা অন্যান্য ভাইরাসে আক্রান্ত থাকতে পারে, করোনা ভাইরাসে থাকতে পারে। সেক্ষেত্রে তুমি কী হতে পারো? আক্রান্ত হতে পারো। কত ধরনের, শুধু এগুলো নয়, টিটেনাস ভাইরাসে আক্রান্ত হতে পারে। কেউ কিডনাসে আক্রান্ত আছে, সে আসছে সেভিং করছে, তোমার মধ্যে যাইতে পারে। সো এগুলো অনেক মারাত্মক ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে। তো প্রতিজনের জন্য আলাদা আলাদা ব্লেড ব্যবহার করা উচিত। ব্যক্তিগত টয়লেট্রিজ দ্রব্য যেমন এগুলো মানে টুথব্রাশ, রেজার বা নেল কাটার, এগুলো আলাদা আলাদা ব্যবহার করা উচিত। সবথেকে ভালো হয় নেল কাটার ব্যবহার না করে ব্লেড ব্যবহার করা, বুঝছো? ব্লেড ব্যবহার করার পরে তুমি ফেলাই দিলা। তো আমরা যখন নেল কাটার ব্যবহার করি, এটা তো মনে করো পার্মানেন্ট হিসেবে ব্যবহার করি, একবার কি ওয়ান টাইম। তুমি কাটতেছো, ওই কাটতেছে, সবাই কাটতেছে। তো এতে করে দেখা যায় যে একজনের যদি কোনো ভাইরাস দ্বারা সংক্রমণ হয়, অন্যজনের মধ্যে ছড়াতে পারে। সেইগুলো মনে রাখতে হবে। দেখো এইচআইভি এ মানে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস পানি বাহিত ও বাকিরা রক্তের মাধ্যমে ছড়ায়, এটা মনে রাখতে হবে। তাহলে এ এবং ই হলো পানি বাহিত, বাকিগুলো কিসের মাধ্যমে ছড়ায়? রক্তের মাধ্যমে ছড়ায়। তো আমরা নর্মালি জানি এ আর কি, মানে এ আমরা জানি, বি আর সি এগুলো রক্তের মাধ্যমে ছড়ায়, সাথে ডিটাও ছড়ায়। আর এখানে আছে কি আছে? এ আর ই আছে, এগুলো হলো পানি বাহিত। ওকে, WATER। ওয়াটারের মধ্যে কি আছে বলো তো? এ আর ই আছে, তো এরা ওয়াটার মাধ্যমে ছড়াবে। ওকে, এটাই মনে রাখতে। তাহলে দেখো, ডেঙ্গু বা ডেঙ্গি জ্বর। ডেঙ্গি কেন? তার মানে ডেঙ্গু বলতে এটা পুরুষ মশাকে বোঝায়, পুরুষ মশার সংক্রমণের কারণে যেটা হয়। আর ডেঙ্গি মানে স্ত্রী মশার কারণে হয়ে থাকে, বুঝছো? তাহলে এই যে রোগের কারণ যদি বলি, ডেঙ্গু প্রকৃত উচ্চারণ কী হবে? ডেঙ্গি হবে। এটি একটি কি বলতো ভাইরাস ঘটিত রোগ।
এই ভাইরাসের জীবাণুর নাম হলো কি বলতো ফ্লাভি ভাইরাস, নামটা মনে রাখতে হবে। আসলে যে ডেঙ্গু রোগটা হয়ে থাকে বা ডেঙ্গি জ্বরটা যে হয়ে থাকে এটা ফ্লাভি ভাইরাসের আক্রমণের কারণে বা সংক্রমণের কারণে হয়ে থাকে। এটা একটি কি বলতো একসূত্রক ডিএনএ ভাইরাস। তো এটা সবথেকে মনে রাখার জিনিস বা বোঝার জিনিস যে দেখো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রতি বছরে অনেক অনেক মানুষ মারা যায়, বিশেষ করে ঢাকাতে অনেক মানুষ মারা যায়। আর বিশেষ করে অ্যাডমিশন টাইমে যারা বিভিন্ন এলাকা থেকে রংপুরে মানে ঢাকাতে যারা পড়াশোনা করতে যায় 3 মাসের জন্য, তাদের অনেকে অধিকাংশ কী হয় আক্রান্ত হয়, হঠাৎ করে যায় আক্রান্ত হয়ে যায় ডেঙ্গুতে। তো দেখা যায় আমি একটু আগে বললাম যে যারা এক সূত্রক ডিএনএ যাদের মধ্যে আছে তারা কিন্তু তাদের সংক্রমণটা মারাত্মক হয়, ঠিক আছে। মেনলি কি আরএনএগুলার, তার মধ্যে ডিএনএ যারা এক সূত্রক তারা তো আরএনএর মতো কাজ করে, তাদের ক্ষেত্রে কাজটা সহজ হয়। এমনিতে তারা ডিএনএ তারা মানুষকে আক্রমণ করতে পারে, এই জন্য তাকে আর কি ওই যে রিভার্স ট্রান্সক্রিপশন করতে হয় না, এবং তারা তো এক সূত্রক মানে আরএনএর মতো, সো সহজে আক্রমণ করতে পারে এবং প্রকটভাবে মানে খুবই আক্রমণ করতে পারে জোরালোভাবে। ওকে, তার মানে এখানে দেখলাম এইচআইভি সিটাও মানে হেপাটাইটিস সি ভাইরাসটা একসূত্র ডিএনএ, এবং এখানে ডেঙ্গিটা বা ফ্লাভি ভাইরাসটাও কী বলতো একসূত্র ডিএনএ। এই ভাইরাসের ভাগ হলে কী বলতো অ্যাডিস অ্যাজিপ্টি, অর্থাৎ এই যে আমাদের ডেঙ্গু যেটা আছে মশা বুঝছে, তা অ্যাডিস অ্যাজিপ্টি, আরটা কী বলতো অ্যাডিস অ্যালবোপিক্টাস নামক মশকি বা স্ত্রী মশা। আর এর পোষক দেহ হলো কী বলতো মানুষ। প্রতি বছর সারা বিশ্বে প্রায় 10 কোটি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় বা ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়। যেমন 2019 সালে পরবর্তী বাংলাদেশে প্রায় ডেঙ্গুর মানে ব্যাপক বিস্তার ঘটে, লক্ষাধিক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং শতাধিক লোক মারা যায়। তো এগুলো কোথায় কোথায় মারা গেছে একটু একটু পড়তে পারো। তো লক্ষণগুলো একটু মনে রাখতে হবে, ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কী কী। প্রথমে কি বলতো শীত শীত ভাব হয়ে ওঠে, হয়ে হঠাৎ প্রচুর প্রচুর জ্বর দেখা যায় আর কি, প্রচণ্ড জ্বর দেখা যায়। নর্মালি যে আগে অনেক ছিল তাপমাত্রা অনেক হতো, 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর উঠে থাকে আর কি, তাপমাত্রা উঠে থাকে। তবে বর্তমানে যেগুলো হয় যে মানে যে ভ্যারাইটি বা যে টাইপ ভাইরাস দ্বারা আর কি ডেঙ্গু জ্বরটা হয়ে থাকে, আমরা জানি বিভিন্ন কী থাকে প্রকরণ তৈরি হয় না ভাইরাসের। তো বর্তমানে দেখা যায় 102 ডিগ্রি উপরে ওঠে না, 102 ডিগ্রি থাকে আর কি, ঠিক আছে। এবং শরীরে ব্যথা অপেক্ষা কিন্তু কম ছিল আর কি, না আগের তুলনায় এখন বর্তমানগুলোর ব্যথা আর কি মোটামুটি কম হয়। এটি সম্ভবত জীবনের নতুন প্রকরণ হয়তো বা। সাধারণত স্ত্রী ডেঙ্গু মশা কামড়ানোর 2 থেকে 7 দিন পর জ্বর দেখা যায়। তার মানে কি বাকি টাইমটা কি থাকে এখানে সুপ্ত অবস্থায় থাকে আর কি। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীর তীব্র মাথা ব্যথা হয়, যেমন হেপাটাইটিস বি আর সি এর ক্ষেত্রে যেমন ছিল তীব্র মাথা ব্যথা হয়, ওখানে অল্প ছিল মাথা ব্যথা হয়। এখানে চোখের পিছনে ব্যথা, বাট ওখানে চোখের পিছনে ব্যথা ছিল না। পেট ব্যথা ওখানে ছিল, এখানে পেট ব্যথা আছে। কপাল ব্যথা এবং গলা ব্যথা এখানে ছিল ওখানে নাই, ঠিক আছে হয়ে থাকে। তো রোগীর সমস্ত শরীরে বিশেষ করে মাংসপেশি, কোমর, ঘাড়া এবং হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা, মেইনলি এটাই হলো মেইন কথা যে এই যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে এখানে কী হয় জয়েন্টে ব্যথা, গিটে ব্যথা, ঠিক আছে, জয়েন্টে গিটে ব্যথা এবং চোখের পিছনে ব্যথা। এই 3টা শব্দ কয়টার সাথে মনে রাখবা যে জয়েন্টে ব্যথা, গিটে ব্যথা এবং চোখের পিছনে ব্যথা। এগুলো একটা আনকমন, ওইগুলো থেকে আলাদা, ঠিক আছে। আর বাকিগুলো ওখানে যায় এখানেও তাই। তো জয়েন্টে গিটে চোখের পিছনে ব্যথা, ঠিক আছে। তো মেরুদণ্ডের ব্যথা সহ কোমরের ব্যথা এ রোগের প্রথম লক্ষণ, যেটা বললাম জয়েন্টে গিটে এই জন্য কী বলা হয় হাড় ভাঙ্গা জ্বর বলা হয়, অর্থাৎ ডেঙ্গু জ্বরকে আমরা কী বলে থাকি হাড় ভাঙ্গা জ্বর বলে থাকি। ওকে, শরীরে লালচে রঙের র্যাশ বা ফুসকুড়ি দেখা দিতে পারে। তো এখানে আগের মতো কী হতে পারে উদ্দীপক হতে পারে। রহিমের শরীরে এই লক্ষণগুলো গিটে হাড়ের গিটে ব্যথা, তো শরীরে লাল লাল ফুসকুড়ি দেখা গেছে, ঠিক আছে, চোখের পিছনে ব্যথা, তারপর উদ্দীপক মারি দিল, ঠিক আছে। তো এইভাবে দেখা যেতে পারে। তো লক্ষণগুলো মনে রাখতে হবে। তাহলে বমি ভাব এবং খাবারের অরুচি হতে পারে। মারাত্মক পর্যায়ে পৌঁছালে কী হবে রক্তক্ষরণও হতে পারে বা ব্লিডিং হতে পারে। এখন দেখো হেমোরেজিক ডেঙ্গু জ্বর বলতে কি যেখানে কী হবে ব্লিডিং হবে। সাধারণত ডেঙ্গু জ্বরের জটিলতা থেকে হেমোরেজিক ডেঙ্গু জ্বর দেখা যেতে পারে। এতে কয়েকদিন পর রোগীর নাক, মুখ, দাঁতের মাড়ি এবং ত্বকের নিচে কী হতে পারে রক্তক্ষরণ দেখা যায় আর কি। তাহলে এটা কী বলতো হেমোরেজিক ডেঙ্গু জ্বর। হেমোরেজিক মানে কি, অর্থাৎ এখানে রক্তক্ষরণ হয়। যে ডেঙ্গু জ্বরে রক্তক্ষরণ হবে তাকে বলা হবে হেমোরেজিক রক্তজ্বর, হেমোরেজিক ডেঙ্গু জ্বর। কথা হলো রক্তক্ষরণের কিছু নির্দিষ্ট জায়গা থাকে। আমরা জানি নর্মালি দেখো নাক দিয়ে রক্ত পড়ে, মুখ দিয়ে রক্ত পড়ে, দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে, তো এইগুলো দিয়ে পড়বে। কিছু কিছু জায়গায় ত্বকের নিচে রক্তক্ষরণ দেখা যায়, অর্থাৎ লাল হয়ে যায়, ত্বকের নিচে লাল হয়ে যায়, মনে হয় যে রক্তক্ষরণ হয়, রক্ত জমা আছে, ঠিক আছে, এরকম মনে হয়। পায়খানার সাথে রক্ত যেতে পারে এবং
রক্তবমিও হতে পারে, অর্থাৎ সাধারণত রক্ত যে জায়গাগুলোতে বের হতে পারে সেই সবগুলোতে হতে পারে। চোখের কোণে রক্ত জমাট হতে পারে এবং রক্তে প্লেটলেট ভীষণ হ্রাস পায়, বুঝছো? বা প্লেটলেট বা অনুশীকৃতিকা ভীষণ পরিমাণে হ্রাস পায়, রক্ত জমাট বাঁধতে না পারে না আর কি, পারে না। সঠিক চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। নর্মালি এমনি দেখো, যেহেতু রক্তক্ষরণে বাইরে বেরিয়ে আসতেছে, তার মানে যদি বেরিয়ে আসতেছে, যদি রক্তের জমাট বাঁধার ক্যাপাবিলিটি যদি অনেক বেশি থাকতো, তাহলে ভেতরে রক্ত বাইরে বেরিয়ে আসতে পারতো? ভেতরে রক্ত ক্লোটিং হয়ে যেত, জমাট বেঁধে যেত। তাহলে বুঝতে হবে এখানে কি, যে এখানে প্লেটলেট বা অনুচক্রিকার পরিমাণটা কমে যায়, ঠিক আছে? যার কারণে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটাও ধীর হয়ে যায় বা হতে পারে না সহজে, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। এটা কি হেমোরেজিক ডেঙ্গু জ্বর। একটা ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে। শক মানে কি জিনিসটা বুঝতে হবে। শক মানে কি, অর্থাৎ দেহের ভিতরে আমাদের রক্ত সরবরাহটা কমে গেছে, মানে দেহের অঙ্গগুলোতে টিস্যুগুলোতে রক্ত সরবরাহ কমে যাওয়াটাকে কি বলি আমরা? শক বলে থাকি। অর্থাৎ রক্ত সরবরাহ কমে গেলে কী হবে? অক্সিজেন সরবরাহটা কমে যায়, একে আমরা শক বলে থাকি। তো ডেঙ্গু শক সিনড্রোম এটা কেন হতে পারে? 3 ধরনের ডেঙ্গু জ্বরের মধ্যে হেমোরেজিক ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু শক সিনড্রোম কি খুবই মারাত্মক, ঠিক আছে? তো ডেঙ্গু জ্বরের কারণে যেহেতু আমাদের রক্তক্ষরণ হতে পারে, এই কারণে রক্ত পরিমাণ কমে যেতে পারে, আর বিভিন্ন কারণে আমাদের রক্তের পরিমাণটা কমে যায় আর কি দেহের মধ্যে। এর কারণে দেখা যায় আমাদের দেহের বিভিন্ন অঙ্গে রক্ত সরবরাহটা কমে যায়, তার কারণে শক দেখা যায় আর কি, ঠিক আছে? তো এটাকে আমরা বলি ডেঙ্গু শক সিনড্রোম। রোগ নির্ণয়, তার আমরা কী বুঝলাম? তো ডেঙ্গুর লক্ষণগুলো দেখলাম, ডেঙ্গুর লক্ষণগুলোর মধ্যে দেখলাম গিটে ব্যথা হবে, জয়েন্টে ব্যথা হবে, চোখের পিছনে ব্যথা হবে, ঠিক আছে? এইগুলো মিলে আমরা দেখলাম, এবং আমাদের ত্বকে ফুসকুড়ি উঠতে পারে, লাল ফুসকুড়ি উঠতে পারে। তো এইগুলো হতে পারে। তো ডেঙ্গুর কিছু কী আছে, মারাত্মক কিছু সাইট হতে পারে বা মারাত্মক কিছু অবস্থায় পৌঁছাতে পারে, সেগুলো কি হেমোরেজিক ডেঙ্গু জ্বর, আর এটা কী বলতো? ডেঙ্গু শক সিনড্রোম। হেমোরেজিক ডেঙ্গু জ্বর বলতে এখানে আমাদের রক্তক্ষরণ হবে। রক্তক্ষরণ কীভাবে হবে বা কোন রাস্তা দিয়ে হতে পারে? মেলে যে জায়গাগুলো আমাদের দেহের ওপেন, স্কিনের তলে জমা হতে পারে, এখানে বের হবে না, নাক দিয়ে মুখ দিয়ে বের হতে পারে, ঠিক আছে? চোখের কোনায় জমতে পারে রক্ত, আমাদের বমির সাথে রক্ত আসতে পারে, এবং পায়খানার সাথে রক্ত যেতে পারে, এই জায়গাগুলো দিয়ে আমাদের রক্ত আসতে পারে। ডেঙ্গু শক সিনড্রোম বলতে কি, যেখানে হেমো কনসেন্ট্রেশন ঘটতে পারে। হেমো কনসেন্ট্রেশন বলতে কী বোঝায় বলো তো? আসলে মেন কথা হলে হেমো কনসেন্ট্রেশন বলতে কী বোঝায়, অর্থাৎ এখানে যে মেন কথাটা যেটা বিষয়, যে ডেঙ্গু শক সিনড্রোম বা হেমো কনসেন্ট্রেশন মানে, হেমো মানে ওই যে এখানে রক্তের যে কণিকাগুলো, এইগুলো কনসেন্ট্রেটেড হয়ে যায়। তার মানে রক্তনালী থেকে যে রক্তরসগুলো আছে, আমরা জানি রক্তের মধ্যে 2টা উপাদান থাকে, একটা রক্তরস, একটা রক্তকণিকা। তো রসগুলো বের হয়ে আসে, রক্তনালী থেকে রক্তরসগুলো বের হয়ে আসে। এই জন্যে যখন মনে করো একটা নালী থেকে, পাইপ থেকে মনে করো, বা যে কোনো জায়গা থেকে এর মধ্যে রক্ত আছে, রক্তরস এবং রক্তকণিকা 2ই আছে, বাট এখান থেকে যদি কোনোভাবে তুমি রক্তরসগুলোকে বাইরে বের করে নিয়ে আসো, তাহলে এগুলোকে এর মধ্যে রক্তকণিকাগুলো বেড়ে যাবে না? পানি কম, রক্তের উপাদান বেশি, তাহলে কী হবে? এগুলো ঘনত্ব বেড়ে যাবে না? তখন এগুলো কী হবে বলো তো? তখন এটাকে বলবো আমরা হেমো কনসেন্ট্রেশন, মানে রক্তকণিকাগুলোর ঘনমাত্রা বেড়ে গেছে। এবং তার মানে তখন যখন রক্তর মধ্যে থেকে পানি বের হয়ে যাচ্ছে, তার মানে কি আয়তনটা বাড়বে না কমবে? কমবে। তাহলে এই জন্য কী বলি আমরা, রক্তের আয়তন কমে গেল, এই জন্য কী হবে? দেহের মধ্যে যে দেহের বিভিন্ন অঙ্গে রক্তের সরবরাহটা কমে যাবে, কম পরিমাণে রক্ত যাবে। এই জন্য একে আমরা বলি কি ডেঙ্গু শক সিনড্রোম, অর্থাৎ রক্ত সরবরাহটা কম হচ্ছে, অক্সিজেন সরবরাহ কম হচ্ছে, বুঝতে পারছো? ওকে, এত ডিটেলস পড়তে হবে না, তারপরে বললাম এমনিতে। তারপরে দেখো, নিম্নে বর্ণিত উপায়ে ডেঙ্গু জ্বর নির্ণয় করা যায় কিসের মাধ্যমে? সেরোলজি, অর্থাৎ সিরাম পরীক্ষা করার মাধ্যমে। রক্ত পরীক্ষায় NSI অ্যান্টিজেন এবং ইমিউনোগ্লোবিন G এবং ইমিউনোগ্লোবিন M অ্যান্টিবডি উপস্থিত থাকতে পারে, অথবা তীব্র সংক্রমিত রক্তে অ্যান্টিবডির পরিমাণ 4 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাহলে এখানে অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে বা অ্যান্টিবডির পরিমাণ দেখে আমরা এই রোগটা নির্ণয় করতে পারি। দেখা যায় যদি আক্রান্ত হয়, সেক্ষেত্রে অ্যান্টিবডির পরিমাণ অনেক বেড়ে যায়, কিছু ক্ষেত্রে 4 গুণ অবধি হতে পারে নর্মাল লেভেল থেকে, ঠিক আছে? ওকে, প্লেটলেট পরীক্ষা। নর্মালি আমরা কি দেখলাম, যে এখানে কি হয়? অনুচক্রিকার পরিমাণটা কি হয়? কমে যায় না বেড়ে যায়? কমে যায়। তাহলে যদি রক্ত অনুচক্রিকার পরিমাণ নর্মালি কী থাকে বলো তো? 1.5 লক্ষ থাকে। তো এখানে কী হবে? 1.5 লক্ষ পার মিলিমিটার কিউব থেকে পরিমাণ থেকে অনেক কি নিচে নেমে যায়। তো নর্মাল লেভেল থেকে কী হবে? অনেক কমে যাবে আর কি। তাহলে এইগুলো দেখে আমরা কী করতে পারি?
এই মানে আমাদের ডেঙ্গু জ্বর হয়েছে কিনা দেখতে পারি। নর্মালি এটা কীভাবে করা হয়? সিবিসি টেস্ট করছো তোমার সবাই? সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি দেখো না, এই যে তুমি ওইদিন পরীক্ষা করছো সিবিসি দিচ্ছে সম্ভবত। ওই যে ওর ভাইয়ের করাইলাম কয়েকদিন। তো সিবিসি একটা কমন টেস্ট, যে কোনো রোগী নিয়ে গেলে দেওয়া হয়। তো সিবিসির মধ্যে কী কী থাকে? এখানে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কত দেওয়া থাকে, সিআরপি। হ্যাঁ সিআরপি সিআরপি ওটা হলো ব্যথা ইনফ্লামেশন কত আছে, যেগুলো সিবিসিও দেওয়া হয়, ঠিক আছে? না মানে সিবিসির মধ্যে সিআরপি একটা ইয়া থাকে নাকি, না। এটা বেশি আসছে। দেখো স্যার সিবিসি ওটা লাগু হয়, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা নর্মাল সবাইকে দেওয়া হয় আর কি। তো এখানে কি ব্লাডে কোন উপাদান কত পরিমাণ আছে সবই দেওয়া হয় আর কি, মানে আসে আর কি। এখানে হিমোগ্লোবিনের পরিমাণ কত এটা দেওয়া থাকে, ঠিক আছে? এই যে লোহিত রক্তকণিকার পরিমাণ কতটুকু, শ্বেত রক্তকণিকার প্রতিটা পরিমাণ, নিউট্রোফিল ইসোনেবল বেসিবিল, ঠিক আছে? প্রতিটা পরিমাণ দেওয়া থাকে, অনুচক্রিকার পরিমাণ কতটুকু, এবং এখানে প্রতিটার আকার কতখানি, এমসিবি, এমসিএইচ, সিএইচ, এগুলো তো বুঝবে না, এগুলো বিভিন্ন কিছু দেওয়া থাকে, তথ্যপাত্র দেওয়া থাকে। তো এখানে যেটা দেখলাম যে এই অনুচক্রিকার পরিমাণটা, তো এখানে তো অনুচক্রিকার পরিমাণও আসে একদম সিবিসিতে। তো মনে করো আমরা সিবিসি করে দেখলাম অনুচক্রিকার পরিমাণটা কি কমে গেছে, তার মানে কি বুঝবো? 1.5 লাখের মানে কম হয়ে গেছে, তার মানে বুঝতে পারি অবশ্যই ডেঙ্গু জ্বর হয়েছে। মানে আমরা তার লক্ষণ দেখলাম, তুমি আসছো, আমি ডাক্তারের কাছে আসছো, আমি তোমার লক্ষণ দেখলাম না, তার চোখের পিছনে ব্যথা হয়, ফুসকুড়ে উঠছে, তাই না? আবার ঘিটে নাকি ব্যথা হয়, জ্বর দেখলাম 102 ডিগ্রি, তো আমি সাসপেক্ট করলাম কি অবশ্যই ডেঙ্গু জ্বর মোটামুটি। তো এটা নিশ্চিত হওয়ার জন্য মেলে পরীক্ষাটা দেওয়া হয়। তোমাকে সিবিসি করতে দিলাম, সিবিসি রিপোর্টটা নিয়ে দেখলাম, বা অথবা আমার ইমিউনোগ্লোবিন এম টেস্ট করে দেখলাম, তাহলে এইগুলো কী হবে, বেড়ে যাবে, এবং প্লাটিলেটের পরিমাণটা কী হবে, কমে যাবে। যদি এইগুলো দেখি আমি নিশ্চিত হয়ে গেলাম তুমি ডেঙ্গু জ্বর এখন দেয়, কারণ সেই হিসেবে আমি তোমাকে ট্রিটমেন্ট দিলাম, বুঝছো? তাহলে ডাক্তাররা কীভাবে ট্রিটমেন্ট করে, বুঝছো? তাহলে এইভাবে ট্রিটমেন্ট করা হয় আর কি। ওকে, এখানে আরও বিষয় আছে, যে তোমার ভেতরে কী হয়েছে, ইনফেকশন হয়েছে বা ইনফ্লামেশন হচ্ছে, মানে বাইরে থেকে অনেকটা ইনডিজেন তোমার ভেতরে প্রবেশ করছে। আমরা জানি যে রক্তের অর্ধেকটা বলে বুঝতে পারবা, রক্তের মধ্যে কী থাকে, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার আমাদের প্রতিরক্ষা হিসেবে মানে কাজ করে, যেমন নিউট্রোফিলটা ম্যাক্রোফেজ হিসেবে কাজ করে। এবং ওই পাশে কী আছে বলো তো, লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আছে, বি লিম্ফোসাইট আছে। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, টি লিম্ফোসাইট কী করে, আমাদের কোষের ভেতরে ইমিউনিটি কাজ করে। এগুলো পড়বা আসবে অর্ধেক, এবং শেষের দিকে পড়বা ওই যে ইমিউনিটির একটা অর্ধেক আছে শেষের দিকে, প্রতিরক্ষা, এখানে ডিটেলস পড়বা। তো ওখানে তাহলে আমরা দেখে বুঝলাম যে আমাদের দেহে যদি বাইরে থেকে কোনো একটা পরজীবী প্রবেশ করে, তাহলে আমাদের এই যে মানে শ্বেত রক্তকণিকার পরিমাণটা, ডাব্লিউবিসির পরিমাণটা বেড়ে যায়। ডাব্লিউবিসির মধ্যে কোনগুলো, নিউট্রোফিলের পরিমাণটা বা টি লিম্ফোসাইটের পরিমাণটা অনেক বেড়ে যায়, কারণ তাকে তো প্রতিরোধ ব্যবস্থা কাজ করতে হয়, যেন নিউট্রোফিলটা স্বাভাবিক লেভেল থেকে বেড়ে যায়। তো এইগুলো থেকে আমরা বুঝতে পারি যে নিউট্রোফিলের পরিমাণ বেড়ে যাবে দেহে, বুঝছো? আর এখানে প্লাটলেটের পরিমাণটা কমে যাবে। এইগুলো দেখে আমরা বিভিন্ন রোগ নির্ণয় করতে পারি, ঠিক আছে? ওকে, দেখ অতিরিক্ত কথা না বলি। তাহলে এখানে দেখো সেল কালচার, রক্তকণিকা কালচার করেও ভাইরাস শনাক্ত করা যায়। ওকে, এখানে তাদের ঘনমাত্রাটা কতটুকু, যেমন বললাম আমরা ঘনমাত্রাটা বেড়ে যায়, এগুলো বিভিন্নভাবে করা যায় আর কি। তো প্রতিকার বা চিকিৎসা, ডেঙ্গু জ্বর রোগীকে অ্যাসপিরিন জাতীয় ওষুধ দিলে মারাত্মক পরিণতি দেখা দিতে পারে, এটা মনে রাখতে হবে। অ্যাসপিরিন মানে কি একটা ব্যথানাশক ওষুধ, কীটনাশক ওষুধ বলো তো, ব্যথানাশক ওষুধ, মারাত্মক, NSAID একটা ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, বুঝছো? তো এটা খুব একটা মারাত্মক ওষুধ, এটা মেনলি 2 ডোজে কাজ করতে পারে, লো ডোজ অ্যাসপিরিন, একটা হাই ডোজ অ্যাসপিরিন। আর যদি আমরা লো ডোজ অ্যাসপিরিন দিই আর হাই ডোজ 2 দেওয়া দরকার নেই তোমাদের। তো মেনলি অ্যাসপিরিন কী কাজ করে থাকে, এইটা নর্মালি যেটা আমরা কমন ইউজ যেটা, এটা হলো আমাদের হার্ট অ্যাটাকের পেশেন্টের কাছে দেওয়া হয়। তোমাদের বাসায় যদি কারো হার্ট অ্যাটাক করে, আর ওগুলো পরে বলবো, মিলে হার্ট অ্যাটাক হলে এটা মনে করো 300 ml, 300 মিলিগ্রাম, অর্থাৎ 75 মিলিগ্রামের 60টা কত হয়, তার কটা লাগে, 75 গুণন 4 কত হয় না, 5টা, 300 না, হ্যাঁ, তাহলে 4টা একবারে চাবায় খাইতে হয় আর কি। যাই হোক, এটা মনে রাখো শুধু, কারো যদি হার্ট অ্যাটাক করে বাসা তাড়াতাড়ি এটা 4টা নিয়ে চাবায় খাওয়াই দিতে হবে, তারপরে ডাক্তার কাছে নিয়ে যাবো। কেন এটা পরে বলবো, দেখো কালকে বলিও যে কেন। তাই দেখো অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না, ব্যথা বা জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। মানে এটা কিন্তু বললাম না, অ্যাসপিরিন ব্যথা প্লাস জ্বর দুইটার জন্য কাজ করে, ডোজের উপর ডিপেন্ড করবে। তো এটা না দিয়ে আমাদের কী দিতে হবে, নর্মাল প্যারাসিটামল, বুঝছো? রক্তের সাম্যতা রক্ষার জন্য প্লাটিলেট ট্রান্সফিউশনের প্রয়োজন পড়ে, অর্থাৎ আমরা কিন্তু আমরা যেমন রক্ত দিই না, ঠিক আলাদাভাবে প্লাটিলেটও দেওয়া হয়। তো কী করতে হবে, রক্তে যাতে প্লাটিলেটের পরিমাণ কমে যায় সেটা প্লাটিলেট দিতে হবে, বুঝছো?
এবং রোগীকে প্রচুর পানি, ফলের রস, তরল খাবার দিতে হবে। এমনিতে তোমার রক্তে তরলের পরিমাণ কমে গেছে না? দেখো, মাথায় পানি ঢালা, গায়ের ঘাম মুছে দেওয়া, ভেজা কাপড় দিয়ে শরীরে স্পঞ্জ করে দেওয়া, মানে স্পঞ্জ করে দেওয়া রোগীর জন্য ফলদায়ক হয় আর কি। মনে করো নর্মালি জ্বর আসলে যা করি আমরা আর কি, পানি ঢালি না, মাথায় পানি ঢালি না, এবং পুরা শরীরকে একটু ধুয়ে দেয়, মাথায় পানি ঢালি বা এরকম বা পট্টি দেয়, এগুলো দেওয়া যায়। দুগ্ধপোষ্য শিশুদের অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে। এছাড়া গর্ভবতী মায়েদের ডেঙ্গু হলে অন্যান্য রোগীর মতোই যত্ন নিতে হবে। রোগীর অবস্থা জটিল হলে অবশ্যই হাসপাতালে নিতে হবে, ঠিক আছে? এই যে পরে জাপানের কী টিকি হয়েছে এগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে? যাতে যে প্রতিরোধ কী করতে হবে, যাতে করে ডেঙ্গু মশা না জন্মাতে পারে, এটাই সবথেকে বড় করণীয় আমাদের। আশেপাশে যাতে কোনো মশা জন্মাতে না পারে, এর জন্য কি, যেখানে পানি জমে আছে সেগুলো কী করতে হবে, পরিষ্কার করতে হবে। আশেপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না, ফুলের টব আশেপাশে যেগুলো আছে আর কি, পানি জমতে দেওয়া যাবে না, যাতে মশা না হয়। মশা নিধন করতে হবে আর কি। এবং আমাদের দিনের বেলা, যেহেতু এই যে ডেঙ্গু মশা কী করে, দিনের বেলায় কামড়ায়, সো দিনের বেলায় আমাদের কী করতে হবে, মশারি লাগা রাখতে হবে। যে মশা উঠতেছে, মশারি লাগায় থাকতে হবে। যদিও আমাদের রংপুর এলাকায় ডেঙ্গু মশা খুবই কম, তো তারপরে আমাদের একটু সতর্ক থাকতে হবে। তাও দেখো, যে পেঁপে, রিং স্পট বা মোজাইক ভাইরাস, এগুলোর নামগুলো একটু পড়বা। এগুলো আমরা কীভাবে পড়বো, মানে বুঝবো আর কি, এগুলো শুধু পড়বা। এই যে পেঁপের সবচেয়ে ক্ষতিকর রোগ হলো কি, ভাইরাস ঘটিত রিং স্পট রোগ, এটা শুধু মনে রাখবা। এগুলো ইম্পর্টেন্ট না, বুঝছো? ওকে, রোগের কারণটা একটু দেখবা। এই যে এগুলো কী কী বলছে, এগুলো রিডিং দিবা, এগুলো ইম্পর্টেন্ট না। এই যে জাপ পোকা এবং সাদা পোকা, এই দুটো একটু পড়বা, কী লক্ষণগুলো কী কী আক্রমণ হলে এগুলো রিডিং দিবা। এগুলো ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসে না, বুঝছো? এগুলো রিডিং দিবা। এগুলো নাই কিছু ভাইরাস এবং মানুষের ক্যান্সার কি এবং সংযুক্ত ভাইরাস, কোন ভাইরাসের কারণে কোন ক্যান্সার হতে পারে, এগুলো আছে, একটু রিডিং পড়বা, ঠিক আছে? মুছতে করবে এগুলো, এমসিকিউ আসতে পারে, এগুলো একটু পড়বা। এগুলো তেমন কিছু না। পরের দিন আমরা ব্যাকটেরিয়া শুরু করি। ওকে, পরের দিন তাহলে পরীক্ষা।